নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি জানি আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন আমার ভিডিওর। আমি অনেকটা দেরি করে ফেলেছি ভিডিও আনতে, সেই জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি জানি আপনারা আমার উপর থেকে ভরসা সরিয়ে নেননি। আর প্রত্যেকেই জানেন আমি সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তো প্রত্যেকের আশীর্বাদ এবং ভালোবাসা অবশ্যই কাম্য আমার। তো সবাই একটুখানি হলেও আমাকে ভালোবাসবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমার বিবাহ জীবনটা খুব সুখের হয়। তো সেই আশীর্বাদটা নিয়েই আজকে আমরা অবশ্যই ভিডিও শুরু করব। আমরা যে সিরিজটা নিয়ে আলোচনা করছিলাম যে জন্মকুষ্ঠিতে মানে একটি স্থানের অধিপতি বিভিন্ন স্থানে থাকলে কিরম ফলাফল দেয়, তো সেখান থেকে আমরা লগ্নপতি থেকে শুরু করেছিলাম, অষ্টমপতি অবধি আমাদের ভিডিও হয়ে গেছিল। তো আজকে আমরা আলোচনা করব নবমপতির বিভিন্ন স্থানে অবস্থান আমাদের জন্মকুষ্ঠি অনুসারে। তো নবম ঘর খুব গুরুত্বপূর্ণ একটি ঘর, কেন সেই ঘর থেকে আমাদের সব থেকে পজিটিভলি দেখা হয় আমাদের ভাগ্য। তো ভাগ্যের সাপোর্ট যদি আমরা জীবনে না পাই তাহলে হয়তো আমরা অনেক মানুষ উন্নতি করতে পারি না। তো সেই বিষয়টা অবশ্যই কর্ম প্লাস ভাগ্য এই বিষয়টা থাকেই। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা টোটালি আলোচনা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়গুলো আমাদেরকে নজর দিতে হবে সেটা হচ্ছে জন্মকুষ্ঠিতে নবমপতি ও নবম ঘর কী কী কাজের জন্য দেখা হয়। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, আমরা প্রত্যেকে আমার ভিডিও যারা দেখেছেন বা তারা কিছুটা জানেন অ্যাস্ট্রোলজি, তো সেই দিক থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে নবম ঘর খুব গুরুত্বপূর্ণ একটি জন্মকুষ্ঠির ঘর। কেননা নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্যের ঘর, আমাদের ধর্মের ঘর। তো সেই দিক থেকে আমাদের নবম ঘরের কতটা গুরুত্ব সেইটা আমরা যে কোনো জন্মকুষ্ঠি থেকে আমরা খুব পজিটিভলি পেয়ে যাই। আর এর থেকে বড় ব্যাপার হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন যে নবম ঘর হচ্ছে ত্রিকোণ ঘর। ত্রিকোণ ঘর হচ্ছে আমাদের জন্মকুষ্ঠির মধ্যে লগ্ন, পঞ্চম এবং নবম। তো এখানে আমরা লগ্ন পঞ্চম নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে শেষ ত্রিকোণ ঘর অর্থাৎ নবম ঘর সম্পর্কে আলোচনা করব। ত্রিকোণ ঘর জন্মকুষ্ঠিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর। তো সেই হিসাবেই আমি আপনাকে বলছি যে নবম ঘরের যে পজিটিভিটি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখে নিতে হবে যে নবম ঘর আপনার জন্মকুষ্ঠি খুললেন, আপনারা অনেকে গুলিয়ে ফেলছেন, আমি বারবার করে বলছি, অনেকে আপনারা কাউন্ট করছেন মেষ লগ্ন থেকে। দেখুন, মেষ কারোর লগ্ন নয়, বা মেষ অনেকের লগ্ন হতে পারে, সেটা ডিপেন্ড করছে তার জন্মকুষ্ঠি, তারা জন্ম কখন করেছেন তার উপরে। তো সেই দিক থেকে এটি একটি পূর্ব ভারতীয় কুষ্ঠি। তো পূর্ব ভারতীয় কুষ্ঠির যে সিস্টেমটা আমাদের টোটাল বাংলাতে বলতে পারেন পূর্ব ভারতীয় কুষ্ঠিটাই ব্যবহার করা হয়। পূর্ব ভারতীয় কুষ্ঠির নিয়মটা হচ্ছে কি, প্রত্যেকটা ঘর এখানে ফিক্স থাকে, ঠিক আছে। তো যেইটা আপনার জন্ম সময় অনুযায়ী যেটা আপনার লগ্ন হয় সেই লগ্নটা কিন্তু সেই ঘরে লেখা হয়। তো এইখান থেকে আপনারা প্রত্যেকে মেষ লগ্ন ধরে হয়তো দেখছেন যে নবম ঘর, আমরা যদি সিম্পল হিসাবে দেখি যে আপনার জন্মকুষ্ঠির নবম ঘর কি কোনটি এবং নবম ঘরের অধিপতি কোনটি সেটা সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে। সেটা কিভাবে জানবেন, আপনার জন্মকুষ্ঠি খুলবেন, এইরকম প্রত্যেকটা জন্মকুষ্ঠিতে 12টি করে ঘর আছে। সেই ঘরের মধ্যে কোন ঘরটাতে আপনার লগ্ন লেখা আছে সেটা আপনারা দেখে নিলেন। মেষ লগ্ন সাপেক্ষে বোঝানো হয়, কিন্তু আপনি সাপোজ দেখে নিলেন যে আপনার এখানে কিন্তু সিংহ লগ্ন আসলো, ঠিক আছে। তো সিংহ লগ্নের ক্ষেত্রে নবম ঘর কী হবে, সেক্ষেত্রে এইখান থেকে আপনারা লগ্নকে এক ধরে কাউন্ট করলেই কিন্তু আপনাদের নবম ঘরকে আপনারা বের করে নিতে পারবেন। তো এইখান থেকে আমরা কাউন্ট করলে কিন্তু মেষ হচ্ছে সিংহের ক্ষেত্রে নবম ঘর। তো আপনার যে কিছু ঘর হতে পারে, আপনার যদি মিথুন হয় তাহলে মিথুন যদি লগ্ন হয় সেটা থেকে এক ধরলে এখানে কিন্তু কুম্ভ হবে তার নবম ঘর। তো এইরকম প্রত্যেকটার ক্ষেত্রে সেম। তো আপনারা জন্মকুষ্ঠি খুলুন, খুলে সর্বপ্রথম দেখে নিন যে আপনার নবম ঘর কোনটি এবং সেই নবম ঘরের অধিপতি গ্রহ কোনটি, ঠিক আছে। তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখছি, নবম ঘরে যদি আপনার কোনো রকমভাবে বৃহস্পতি থাকে, কেননা নবম ঘরের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি যদি কোনোরকমভাবে থাকে বা বৃহস্পতির দৃষ্টি নবম ঘরে পড়ে তাহলে সে কিন্তু মহাভাগ্যবান। এইটা বৃহস্পতি সেই জন্মকুষ্ঠি সাপেক্ষে নেগেটিভ পজিটিভ যেই গ্রহই হোক না কেন, বৃহস্পতি নবম ঘরের কারকত্ব পেয়ে থাকে। তো সেই দিক থেকে অবশ্যই বৃহস্পতির সাথে নবম ঘরের কানেকশন বা নবমপতির কানেকশন কিন্তু খুব পজিটিভ একটা যোগ যে কোনো জন্মকুষ্ঠিতে নির্মাণ করে। তো এইটা একটা আপনাদেরকে দেখতে হবে। তার পরবর্তীতে চলে আসছি যে আপনার জন্মকুষ্ঠিতে নবমপতি উচ্চ না নিচস্থ ঘরে বসে আছে সেটা আপনাদেরকে দেখতে হবে। নবমপতি যেই গ্রহটা হলো সেই গ্রহটাকে আপনারা খুঁজে নিন। এখানে আমি উচ্চ নিচস্থটা লিখে রেখেছি, কোন ঘরে কোন গ্রহ উচ্চ, কোন ঘরে কোন গ্রহ নিচস্থ। কেননা ধরুন আপনার দেখা গেল যে জন্মকুষ্ঠিতে নবমপতি নিচস্থ আছে, সেক্ষেত্রে আপনার ভাগ্যের সাথ, আপনার পিতার সাপোর্ট কিন্তু জীবনে পাবেন না। এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। নবম ঘর থেকে দেখা হয় কি কি, ভাগ্য, ধর্ম, ভ্রমণ।
তো এই যে ভাগ্য আর ধর্ম, ধর্ম মানে কিন্তু অবশ্যই সেই ধর্মের কথা আমি বলছি না যে ধর্মটা নিয়ে আমরা লড়াই করি, আমরা এখানে ধর্মের কথা বলছি যেটা হচ্ছে আমাদের অনুশাসন, যেটাকে আঁকড়ে ধরে আমরা জীবনে চলি বা আমরা প্রতিষ্ঠা পাই। তো সেই দিক থেকে সেই ধর্ম কতটা গুরুত্ব সেটা আপনারা প্রত্যেকে জানেন। আর ভাগ্যের সাপোর্ট আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দরকার হয়। আমরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করতে পারি, কিন্তু পরিশ্রমের সাথে সাথে যে ভাগ্যের যে সাপোর্টটা, সেই সাপোর্টটা যদি আমরা জীবনে না পাই তাহলে হয়তো আমরা পরিশ্রম করেই যাব, জীবনে হয়তো উন্নতিটাই আমরা করতে পারবো না। তো এবারে বুঝতে পারছেন নবম ঘর কতটা গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে জন্মকুষ্ঠির বিভিন্ন স্থানে নবমপতির অবস্থান এবং তার ফলাফল কি হতে পারে। তো আপনার জন্মকুষ্ঠী যদি নবমপতি লগ্নে থাকে, লগ্ন মিনস হচ্ছে আপনার 1 নম্বর ঘর, তাহলে লগ্ন পঞ্চম এবং নবম এটা ত্রিকোণ ঘর। আপনারা ফার্স্টে একটা বিষয় ক্লিয়ার করে দিই, এখানে আমি লিখে দিচ্ছি আপনাকে যে আমাদের জন্মকুষ্ঠীতে লগ্ন 1 নম্বর, 5 নম্বর এবং 9 নম্বর এই 3টে ঘরের অধিপতি যদি এই 3টে ঘরে থাকে, ধরুন নবমপতি পঞ্চমে চলে এলো বা পঞ্চমপতি নবমে চলে গেল বা নবমপতি লগ্নে চলে এলো, তাহলে এইটা এমনি রাজযোগ, ঠিক আছে। তো সেই দিক থেকে কি হচ্ছে, নবমপতি যদি লগ্নে আসে তাহলে সে হয় মহাভাগ্যবান, গুণমান, বুদ্ধিমান, সব দিক থেকেই কিন্তু সে সব রকমভাবে কিন্তু পজিটিভ মেন্টালিটির মানুষ হয়। তারা কিন্তু জীবনে ভাগ্যের সাপোর্ট পায়, ভাগ্যের সাপোর্টটাকে কিন্তু অপব্যবহার করে না, তারা কিন্তু সেই ভাগ্যের সাপোর্টটাকে পজিটিভ দিক থেকে ধর্ম অনুসারে এগিয়ে যায়। অবশ্যই তারা ভ্রমণপ্রেমী হয় এবং তার সাথে দেখা যায় তারা কিন্তু যথেষ্ট জীবনে সুখী হয় এবং পিতার সাপোর্ট কিন্তু তারা জীবনে যথেষ্ট পজিটিভলি পায়। এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখা যায়। এবার ধরুন সাপোজ আমি আপনাকে বলছি নবমপতি আপনার জন্মকুষ্ঠীর লগ্নে বসে আছে, কিন্তু সে নেগেটিভ গ্রহের সাথে বসে, ধরুন রাহুর সাথে বসে আছে বা কেতুর সাথে বসে আছে, সেখানে কিন্তু সেই ভাগ্যে আপনার বাধা আসবে। এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। তো এই বিষয়টা যখন চলে আসছে তখন কিন্তু নবমপতির সাপোর্ট আপনারা জীবনে সর্বা পাবে, যেহেতু একটা ত্রিকোণ ঘরের অধিপতি একটা ত্রিকোণ ঘরে বসে আছে। এর পরবর্তীতে চলে এসেছি যদি লগ্নপতি আপনার দ্বিতীয় স্থানে থাকে। দ্বিতীয় ঘর কি? দ্বিতীয় ঘর থেকে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাক শক্তি, আমাদের ধন সম্পত্তি দেখা হয়। তো সেই দিক থেকে নবম স্থান যে ভাগ্যের অধিপতি, সেই যখন দ্বিতীয় পতি বা দ্বিতীয় স্থানে থাকবে তখন অবশ্যই আপনাকে মহাধনী বানাবে, এটা তো প্রথমে। এবার আপনাকে সবার কাছে লোকপ্রিয় বানাবে, পরিচিতি আপনার দেখবেন যথেষ্ট পজিটিভ হচ্ছে, সমাজের নাম সুনাম অবশ্যই থাকবে, আপনার কথার মধ্যে একটা বড় প্রাধান্য থাকবে। এই একটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম, যেটাকে বলা হয় যে বাক শক্তি আপনার কতটা, ঠিক আছে, বা বাক সিদ্ধি যোগ, যে যোগটা জন্মকুষ্ঠিতে থাকলে আপনার কথা যেটা আপনি বলবেন সেটাই হয়ে যায়, বা অটোমেটিক্যালি মানুষ আপনার থেকে অ্যাডভাইস অটোমেটিক নিতে আসবে, আপনার দিয়ে অ্যাডভাইস মানুষের খুব পজিটিভলি কাজ করবে। যারা খুব পজিটিভ টিচার হয় বা যারা অ্যাডভাইজার হয় তাদের কিন্তু অবশ্যই দ্বিতীয়র সাথে নবমের কানেকশন কোনো না কোনো দিক থেকে থাকেই। তবে তারা, এইটা আমি বলছি না যে অন্য কেউ হতে পারে না, তবে তারা সব থেকে বেশি পজিটিভলি সুনাম পায় সমাজ, এইটা হচ্ছে একটা ব্যাপার। এবং দেখা গেছে তারা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খুব পজিটিভ রাখে এবং তাদের সাপোর্টও কিন্তু তারা জীবনে পায়। নবমপতি যদি তৃতীয় স্থানে থাকে তাহলে এরা কিন্তু খুব ভ্রমণ পিপাসু হয় এবং এরা কিন্তু বন্ধুদের থেকে, ভাই বোনের থেকে মারাত্মক সাপোর্ট পায় জীবনে। তৃতীয় ঘরে যখনই চলে আসে দেখবেন নবমপতির কানেকশন, তাদের হাতের লেখা কিন্তু হয় খুব সুন্দর। এইটা একটা কানেকশন থাকে, অবশ্যই তৃতীয় পতিকেও দেখতে হবে। আমি বারবার বলছি এখানে যেই ঘরে ধরুন যেই গ্রহটা বসে আছে তার সাথে সেই ঘরের অধিপতিকেও দেখতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। তো নবমপতি তৃতীয় স্থানেও কিন্তু যথেষ্ট পজিটিভ। তবে একটা বিষয় দেখা গেছে, আমি এটা নিজে দেখেছি, নবমপতি তৃতীয় স্থানে থাকলে তারা স্ত্রী সুখ কিন্তু ভালো পায়, মানে তাদের পার্টনার ভাগ্য ভালো হয়। কিন্তু একটা বিষয় দেখা গেছে যে তারা কিন্তু একটু বেশি ভাগ্যের ওপর ডিপেন্ড করে, কারণ তারা কর্মের থেকে বেশি ভাগ্যের দিকে একটুখানি হলেও চেয়ে ফেলে। এই ধরনের একটা নেগেটিভিটি থাকে, তাহলে তাদের কর্মঠ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিছুটা কমিয়ে দেয় নবমপতি তৃতীয় স্থানে থেকে। তারা সেরকমভাবেই মানুষটা হয়, এইটা হচ্ছে সবথেকে বড় ফ্যাক্টর। তো সেই কারণে এরকম ধরনের সমস্যাটা চলে আসে, তারা ফ্যামিলিগত দিক থেকে যে সাপোর্টটা পায় সেই কারণে তারা এরকম তৈরি হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। নবমপতি চতুর্থ স্থানে আপনারা এইখানেও একটা টুইস্ট দেখুন, যেরকম আমাদের 1, 5, 9 যেরকম ত্রিকোণ ঘর, সেরকম হচ্ছে 1, 4, 7 এবং 10 হচ্ছে আমাদের কেন্দ্র ঘর জন্মকুষ্ঠী। তাহলে 1, 5, 9 পরে 1, 4, 7, 10 হচ্ছে আমাদের কেন্দ্র ঘর। তো এই ঘরেও যদি কোনো রকমভাবে কোনো শুভ গ্রহ থাকে, ধরুন লগ্ন পঞ্চম নবমের সাথে ধরুন চতুর্থ সপ্তম দশমের যদি ক্ষেত্র বিনিময় হয় বা কানেকশন হয়, সেটা কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য হয়, এটাও কিন্তু খুব ভালো। আপনার জন্মকুষ্ঠীর কেন্দ্রের অধিপতি যদি ত্রিকোণে থাকে, ত্রিকোণের অধিপতি যদি কেন্দ্রে থাকে, সেটা কিন্তু খুব ভালো। তো অতএব নবমপতি যখন চতুর্থে আসছে তারা কিন্তু সব দিক থেকে সুখী হয়, তাদের ভাগ্যে তারা সুখ নিয়ে জন্মগ্রহণ করে। দেখবেন কোনো একটা বাড়ি, সেই বাড়ির বা সেই পরিবারের নানা রকম দুঃখে তারা ভুগছে, এরকম একটা মানুষ জন্মগ্রহণ করলো সেই ফ্যামিলিতে, যেই ফ্যামিলি তার চতুর্থ স্থানে নবমপতির কানেকশন আছে, তার সুখে কিন্তু গোটা ফ্যামিলি সুখী হবে, এটা সব থেকে বড় বিষয়। এবং তার সাথে তারা কিন্তু সমাজে যথেষ্ট খ্যাতি পায়, তাদের গাড়ি বাড়ি সব কিছু জন্মগ্রহণ থেকে তারা পেতে থাকে, মানে সব রকম দিক থেকে পজিটিভ যোগ। এই বিষয়টা দেখা গেছে এদের ক্ষেত্রে আবার দেখা গেছে বিদেশেও বাড়ির যোগ থাকে, অনেকে আছে বাইরে গিয়ে বাড়ি কেনা বা বাড়ির জায়গা কেনা, এরকম ধরনের বিষয় কিন্তু দেখা গেছে।
এবার যদি আরেকটা বিষয় আমরা আসি, নবমপতি চতুর্থ স্থানে মাতৃসুখ কিন্তু এরা জীবনে খুব পায়, মায়ের সব থেকে প্রিয় সন্তান হন এরা, মাতা পিতা দুজনেরই সাপোর্ট কিন্তু জীবনে এরা পেয়ে থাকে, সব দিক থেকে বলা যেতে পারে খুব পজিটিভ নবমপতি চতুর্থ স্থানে থাকলে। এবার চলে আসি নবমপতি পঞ্চমে, তাহলে এইটা কি হচ্ছে, ত্রিকোণের অধিপতি ত্রিকোণে গিয়ে বসছে, এটা কিন্তু খুব পজিটিভ। যদি সেই দিক থেকে আমরা দেখি পঞ্চমে তারা কিন্তু যথেষ্ট পজিটিভ মেন্টালিটির হয়, তাদের জ্ঞান অর্জন করার ক্ষমতা, জ্ঞান প্রদান করার ক্ষমতা কিন্তু মারাত্মক হয়। তারা ধরুন কোনো ডিগ্রি নেই, অথচ তাদের যে জ্ঞানটা আছে, তারা যে সামাজিকভাবে জ্ঞানটা অর্জন করেছে সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট। অনেক মানুষ আছে যারা ডিগ্রি অর্জন করেও তারা সেই জ্ঞানের কাছাকাছি যেতে পারবে না। কোনো পজিটিভ গুরু বা শিক্ষক তাদের কিন্তু নবম পঞ্চম কানেকশন থাকে, তাদের মধ্যে কিন্তু শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদানের একটা আলাদা রকমের কোয়ালিটি থাকে নবম পঞ্চম কানেকশানে। এদের কিন্তু ভাগ্যবান হয়, অবশ্যই শিক্ষার দ্বারা, অ্যাডভাইসের দ্বারা এরা কিন্তু জীবনে খ্যাতি অর্জন করে। পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু এদের ক্ষেত্রে থাকে এবং সন্তান সুখে এরা খুব পজিটিভলি সাপোর্ট পায়। সন্তান সুখ বলুন, প্রেম জীবনের সাফল্য বলুন, সব রকম দিক থেকে কিন্তু এরা যথেষ্ট পজিটিভিটি পেয়ে থাকে। এটা একটা ব্যাপার নবম পঞ্চম কানেকশানে। এবার নবমপতি যদি ষষ্ঠ স্থানে থাকে, তাহলে এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নেগেটিভ, যেটা আমি আগের প্রত্যেকটা ভিডিওতে বলি, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ কিন্তু আমাদের জন্মকুষ্ঠিতে নেগেটিভ ঘর, ঠিক আছে। তো সেই দিক থেকে যদি নবমপতি ষষ্ঠে চলে আসে, তখন কিন্তু সেখানে সেই নবমপতি নেগেটিভ ঘরে চলে এলো। তো সেই দিক থেকে দেখতে হবে ষষ্ঠপতির অবশ্যই পজিশনটা দেখে নিতে হবে। নবমপতি ষষ্ঠে থাকলে কিন্তু তাদের লাইফে কষ্ট আসে, তাদের ভাগ্যহানি হয়, তারা যতটা ভাগ্যের ওপর সাপোর্ট করে তারা কিন্তু সেই সাপোর্টটা পায় না, শত্রু দ্বারা তারা ভয়ে থাকতে হয় তাদেরকে জীবনে। তার মানে এটা সব ক্ষেত্রে হয় না। আমি আপনাদেরকে বললাম নবমপতি ষষ্ঠে থাকলে তারা কিন্তু যথেষ্ট ভাগ্যকে তারা তুয়াক্কাই করে না, তারা ভাগ্যের সাপোর্টটা যেহেতু ছোটবেলা থেকে পায় না, তারা কিন্তু কর্মটাকেই মেন জীবনে প্রাধান্য দিয়ে ফেলে। তো এইটাও কোনো না কোনো দিক থেকে অবশ্যই ভালো। নবম ঘরের অধিপতি যেই ঘরেই থাকুক না কেন সেই ঘরকে বৃদ্ধি করাবে, সেটা পজিটিভ বৃদ্ধি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই দেখা যায়। তো নবমপতি ষষ্ঠে থাকলে একটা মানুষকে এমনই তৈরি করবে, সেই মানুষটা কিন্তু জীবনে গিয়ে তার কাউকে কোনোদিনও দরকার পড়বে না, সে নিজের কর্ম, নিজের কম্পিটিশন এত পজিটিভলি তারা নেয়। দেখবেন ছোটোবেলা থেকেই সব কিছুতে তারা একটা পজিটিভ, তবে কি একটুখানি তাদেরকে খাটতে হবে বেশি, এইটা হচ্ছে ব্যাপার। এবার চলে আসছে নবমপতি সপ্তমে থাকলে, সপ্তম ঘর বিবাহের ঘর, কেন্দ্র ঘর, সেই ঘরে যখন নবমপতি চলে আসলো এদের কিন্তু বিবাহ সুখ দারুণ হয়, এদের বিয়ের পরে ভাগ্যান্নতি, কর্মান্নতি সব রকম দিক থেকে পজিটিভিটি পায়। এবং নবমপতি সপ্তমে থাকলে যেই ব্যবসাতেই হাত দিক না কেন দেখবেন কোনো না কোনো দিক থেকে সেই ব্যবসা থেকে তারা পজিটিভ ফলাফল পাচ্ছে। এবং এইটাও দেখা গেছে এদের বেশি মানে একটা নয়, দুটো তিনটে চারটে সোর্স অফ ইনকামের জায়গা, ব্যবসার জায়গা, এইটা হচ্ছে একটা ব্যাপার। ফ্যামিলি বিজনেস, নিজের পার্সোনাল বিজনেস, নিজের পার্টনারেরও বিজনেস, এরম ধরনের ব্যাপারটাও কিন্তু এদের নবমপতি সপ্তমের ক্ষেত্রে দেখা গেছে। তো সেই দিক থেকে নবমপতি সপ্তমে কিন্তু খুব ভালো ফলাফল দেয়। এবং তার সাথে এইটাও দেখা গেছে, ধরুন যারা এদের ক্ষেত্রে দেখা গেছে, ধরুন এদের যারা পার্টনার হয়, সেই পার্টনার কিন্তু এরা জীবনে এদেরকে যথেষ্ট সাপোর্ট দেয়, সব রকম দিক থেকে সাপোর্ট কিন্তু এরা পায়। ধরুন নবমপতি কোনো রকমভাবে সপ্তমের দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। এটা আপনাদেরকে দেখতে হবে, আপনার নবমপতিকে সেই গ্রহটির দৃষ্টি কী কী আছে সেটা আপনাদেরকে দেখতে হবে। আমার এই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, কোন গ্রহের দৃষ্টি কী, তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পারেন। তো এতক্ষণ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো তার পরবর্তীতে আমরা আসছি কি, নবমপতি যদি অষ্টমে আসে, তাহলে অষ্টম মানেই কি হয়ে যাচ্ছে, নেগেটিভ ঘর। নবমের অষ্টমে কানেকশান অনেকাংশে ভালো, অনেকাংশে খারাপ। ভালো কী দিকে সেটা বলার আগে খারাপটা বলে দিই। খারাপ হচ্ছে নবমপতি অষ্টমে থাকলে সেই সেম ভাগ্যে বাঁধা, তাদের জীবনে বারবার আপস অ্যান্ড ডাউনস আসে, বারবার ক্ষতি হয়, বাধা প্রাপ্ত হয়। ধরুন নবমপতি ষষ্ঠে থাকলে তারা কিন্তু নিজে কর্ম করে বেরিয়ে যায়, কিন্তু এরা কর্ম করার চেষ্টা করলেও সেই সাপোর্টটা এরা লাইফে পায় না, বারবার ক্ষতি হয়। আত্মীয় দ্বারা এরা কিন্তু বারবার প্রতারিত হয়। এবং দেখা গেছে যে যাদের নবমপতি অষ্টমে আছে, খুব যখন দরকারি সিচুয়েশন তখন কিন্তু সেই আত্মীয়রই শারীরিক সমস্যা হয়ে যায় বা আত্মীয় বিয়োগ হয়ে যায়, এরকম ধরনের সমস্যাও কিন্তু দেখা গেছে। এবার নবমপতি যখন অষ্টমে থাকে একটা পজিটিভ জায়গা আছে, সেক্ষেত্রে কী আছে, তারা কিন্তু পর সম্পত্তি পায় বা মৃতের সম্পত্তি পায়। তো এইটাও কোনো না কোনো দিক থেকে ধরুন পজিটিভ এবং নেগেটিভ দুটো পাতাই কিন্তু একসাথে দেখা যাচ্ছে নবমপতির অষ্টমে। অনেকে পজিটিভ ধরতে পারেন, ধরুন আপনার কোনো প্রিয় মানুষ মারা গেলেন, তার সম্পত্তি আপনি ভোগ করছেন, সেটা কোনো না কোনো দিক থেকে ভালো এবং কোনো না কোনো দিক থেকে খারাপ। তো এইটা কিন্তু ইন্ডিকেট করে নবমপতির অষ্টমে থাকাটা। এবং নবমপতি অষ্টমে থাকলে এরা রিসার্চ রিলেটেড কাজের সাথে যুক্ত হলে এরা কিন্তু জীবনে সাফল্য পায়। মানে বলতে পারেন একইভাবে একই পথ ধরে চলার যদি এরা একটা সংকল্প জীবনে নিতে পারে, যেটা আমি বললাম যে বাধা আসলেও যদি এরা একই পথে চলতে থাকে তাহলে কিন্তু এরা জীবনে অবশ্যই সাফল্য পাবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই। এর পরবর্তীতে হচ্ছে নবমপতি নবমে। স্বগৃহস্থ গ্রহ যখন থাকে নবমপতি নবমে, তাদের আর দেখতেই হয় না। নবমপতি নবম স্থানে থাকলে কিন্তু তারা খুব ভাগ্যবান হয়, তারা কিন্তু ধনী হয়। সব থেকে পজিটিভ হয় এদের সৎ মেন্টালিটি, এরা কিন্তু সবার সাপোর্ট করতে পছন্দ করে, সবার সাহায্য করে। দেখবেন সমাজে এরকম কিছু ব্যক্তিত্ব আছে
যাদের কিন্তু সমাজে যথেষ্ট নাম সুনাম, যাকে সবাই মান্য করবে, এরকম ধরনের মেন্টালিটি কিন্তু বা এরকম ধরনের মানসিকতার মানুষ কিন্তু নবমপতি নবম স্থানে থাকলে তৈরি করে। এবং তার সাথে এইটাও দেখা গেছে তারা কিন্তু দাদার থেকে, ভাইয়ের থেকে, সবার থেকে কিন্তু পজিটিভ সুখ পেয়ে থাকে। এবং তার সাথে এরা কিন্তু যথেষ্ট ধনী হয়, যথেষ্ট সামাজিকভাবে এরা সুনাম পেয়ে থাকে। নবমপতি নবমে কিন্তু এরা ভ্রমণ পিপাসু, এরা ঘুরতে খুব পছন্দ করে, আলাদা আলাদা জায়গায় যাওয়া, সেইখানের সাথে বৈদেশিক যোগাযোগ, কানেকশন, এরকম ধরনের বিষয়গুলো কিন্তু থাকে। এটা সব থেকে বেশি নবমপতি দ্বাদশে থাকলে, সেটাতে আমি আসছি। তার পরবর্তীতে আসছে কি নবমপতি দশম স্থানে। নবমপতি যখন দশম স্থানে থাকে, দশম ঘর হচ্ছে আমাদের কর্মের ঘর, তো সেইখানে যখন নবমপতি থাকবে তখন কিন্তু এরা হবে ক্যাপ্টেন, যেটাকে বলা যায় অধিনায়ক। এদের মধ্যে সেই ক্ষমতাটা থাকবে, কোনো বিষয়কে পরিচালনা করার ক্ষমতা এদের মধ্যে এতটা ভালো থাকে। দেখুন অনেকে বিজনেসম্যান আছে, ঠিক আছে, কিন্তু সেই টাইমটা তারা দিতে পারে না। এদের পরিচালনা করার ক্ষমতাটা এতটা ভালো হয়, যেই কারণে কিন্তু এদেরকে সবাই মেনে চলতে পছন্দ করে। নবম দশম কানেকশন যখনই জন্মকুষ্ঠিতে হয়ে যায়, বা নবমপতি যখন দশমে চলে আসে, নবমপতি দশমে থাকলে কিন্তু এরা ইভেন বলতে পারেন বড় মন্ত্রিত্ব বা বড় সড়ো কোনো রকম ধরুন চেয়ারে বসা বা এরম ধরনের বিষয়, খুব ভালো বক্তা, এরম ধরনের ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আসে। এবং ধার্মিকভাবে এরা কিন্তু সমাজে যথেষ্ট নাম সুনাম পেয়ে থাকে। তো এই দিক থেকে দেখবেন অনেকে আছে মন্দির তৈরি করছেন, অনেকে আছে মসজিদ তৈরি করছেন, এরম ধরনের মেন্টালিটি কিন্তু এনাদের থাকে। সমাজে গরিবদের পাশে থাকা, তাদেরকে সাপোর্ট করা, খুব গরিবদেরকে নিয়ে কোনো কাজ করানোর মেন্টালিটি, গরিবদের পাশে থাকার মেন্টালিটি, এটা কিন্তু এদের মধ্যে থাকে নবমপতি দশমে। এটা এই দিক থেকে যদি আমরা দেখি, নবমের দশমের কানেকশন খুবই ভালো। তো দেখুন নবমপতি খুব পজিটিভ গ্রোথ, সে যেই ঘরেই থাকুক না কেন কোনো না কোনো দিক থেকে পজিটিভিটি দেবেই। তো আপনারা দেখুন যে আপনার নবমপতি কোন ঘরে আছে, এটা সব থেকে বড় বিষয়। তো নবমপতির পরবর্তীতে যদি দেখি একাদশে, তাহলে একাদশের ক্ষেত্রে কি হয়, একাদশ ঘর হচ্ছে আমাদের ইচ্ছা পূর্তি, আমাদের বলতে পারেন আমাদের কি বলবো আর্নিংসের ঘর। তো এখানে যখন নবমপতি একাদশে থাকবে, তখন তো এইটা একটা বিষয় আপনাদেরকে মেনে নিতেই হবে যে তাদের কিন্তু অর্থের অভাব কখনো ঘটবে না। তারা কোনো না কোনো রকমভাবে ঠিক অর্থ কোথা না কোথা থেকে পেতেই থাকবে। এরম ধরনের বিষয়, এরম ধরনের কানেকশন কিন্তু অবশ্যই থাকে। এবং তার সাথে দেখা গেছে এরা কিন্তু যথেষ্ট অর্থবান, সেটা আমি বললাম। তার সাথে একাদশ ঘরে যখন নবমপতির কানেকশন থাকে, এদের কিন্তু গাড়ির পেছনে একটু বেশি ঝোঁক থাকে, নিত্য রকম গাড়ি এরম ধরনের কেনা বা এরম ধরনের বিষয়ের প্রতি কিন্তু তাদের ঝোঁকটা একটু বেশিই থাকে। এবং নবমপতি একাদশে থাকলে আরেকটা বিষয় যেটা দাঁড়িয়ে যাচ্ছে, ভাগ্যপতি একাদশে কানেকশন যখন আসে, তখন কিন্তু এরা খুব সহজে দেখবেন ধার পেয়ে যায় মানুষের কাছে। এরকম অনেক মানুষ আছে দেখবেন যারা হয়তো ধার মেটাতে পারছে না, তারপরেও ধার চাইলে, লোন চাইলে লোন পেয়ে যাচ্ছে। এরকম ধরনের ব্যাপারও কিন্তু অনেকাংশে দেখা যায়। এবং নবমপতি একাদশের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলবো, এদের মধ্যে একটা বিষয় কি থাকে, এরা যে অর্থটাকে পায় সেই অর্থটাকে পজিটিভলি কাজে লাগানোর চেষ্টা করে, এটা সব থেকে বড় বিষয়। কেননা এরা ধর্মের পথে চলতে পছন্দ করে, এটা হচ্ছে একটা পজিটিভ দিক। এবার দেখতে হবে যে নবমপতি কত ডিগ্রিতে বসে আছে, সেটাও একটা বড় ব্যাপার। তো আমি এখানে ডিগ্রিটাও মেনশন করে দিচ্ছি। যদি সাপোজ দেখেন আপনার নবমপতি 0, 1, 2, 3 বা 28, 29, 30 ডিগ্রিতে বসে, তারা কিন্তু সেক্ষেত্রে কোনো পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না। তাদেরকে স্ট্রং করতে হবে। স্ট্রং করতে গেলে অবশ্যই তার রত্ন ধারণ করতে হবে, কিন্তু অবশ্যই যে কোনো পজিটিভ অ্যাস্ট্রোলজার বন্ধুর মাধ্যমে দেখে তারপরে রত্ন পড়বেন। তার মানে এই নয় যে নবমপতি আপনার অষ্টমে বসে আছে, আপনি রত্ন পড়ে নিলেন, সেখানে কিন্তু কিছু নেগেটিভিটি আসতে পারে। অনেক কিছু বিষয় থাকে রত্ন পড়ার ক্ষেত্রে, কোন গ্রহের দশাতে কোন রত্ন পড়তে নেই, অনেক কিছু বিষয় থাকে। বর্তমান অ্যাস্ট্রোলজাররা কি করছে, রত্ন বিক্রি করার জন্য বলতে পারেন যে কোনো রকমভাবে সাজেস্ট করে দিচ্ছে যে হ্যাঁ পড়ুন আপনি। এইটা হচ্ছে একটা ব্যাপার। তো এই জিনিসগুলো কিন্তু খুব দেখবেন, দেখে শুনে একটুখানি বিচার করে তারপরে ধারণ করবেন, এটা হচ্ছে ব্যাপার। আমি তো সব থেকে পজিটিভলি এই কারণে মানুষকে বলি যে রত্ন পড়ার আগে মূল ধারণ করে নিন, মূল পড়ে দেখে নিন আপনি কতটা পজিটিভ আছেন, তারপরে রত্ন পড়বেন। এই বিষয়গুলো অবশ্যই দরকার। তো তার পরবর্তীতে আসছি আমরা নবমপতি দ্বাদশ স্থানে। নবমপতি দ্বাদশ স্থানে থাকলে কিন্তু সেখানে বলতে পারেন আপনারা প্রত্যেকে জানেন যে সূর্য শুক্র দারিদ্র যোগ। অ্যাকচুয়ালি দারিদ্র আর দরিদ্রর মধ্যে তফাৎ আছে। নবমপতি দ্বাদশে থাকলে এরা কিন্তু দরিদ্র হয়, এরা গরিব হয়, অভাব, হঠাৎ লোকসান, অর্থহানি, এরম ধরনের বিষয় থাকেই। তারা যখনই মানুষকে বিশ্বাস করবে সেই মানুষটিই এদেরকে ঠকাবে। এটা সব থেকে বড় সমস্যার জায়গা নবমপতি দ্বাদশে। তো এই কারণে বলি নবমপতি দ্বাদশে থাকলে তাদের অবশ্যই উচিত জন্মস্থান থেকে দূরে চলে যাওয়া। জন্মস্থান থেকে দূরে গিয়ে যদি কিছু এরা করতে পারে, বলতে পারেন দেশের বাইরে বলুন, রাজ্যের বাইরে বলুন, সেখানে গিয়ে কিন্তু এরা যথেষ্ট সাফল্য পাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরকম ধরনের বিষয়টা। নবমপতি দ্বাদশে থাকলে আর একটা বিষয় দেখা গেছে কি, হসপিটালে খরচা, পিতার থেকে না সাপোর্ট পাওয়া, এরকম ধরনের সমস্যাও কিন্তু দেখা গেছে। তো এই দিক থেকে যদি আমরা দেখি, আমরা প্রত্যেকেই বলছি নবমপতির জন্মকুষ্ঠির যে কোনো ঘরে পজিশনটা যথেষ্ট ভালো, কিছু ঘর বাদ দিলে।
তো নবম ঘরকে অবশ্যই স্ট্রং করুন। নবমপতি আপনারা যদি কোনো অ্যাস্ট্রোলজারকে নাও দেখাতে পারেন, নবমপতির মন্ত্র অবশ্যই পাঠ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্টটা অবশ্যই লাইফে পাবেন। একটা বিষয় মনে রাখবেন, লগ্নপতি, পঞ্চমপতি এবং নবমপতির মন্ত্র আপনারা রেগুলার পাঠ করতে পারেন। এটা কিন্তু আপনাদেরকে যথেষ্ট সাফল্য দেবে যদি আপনারা রত্ননা ধারণ করতে পারছেন তখন। এটা হচ্ছে ব্যাপার। তো এইখানে আপনার জন্মকুষ্টি আপনারা খুলবেন, খুলে দেখে নেবেন যে নবম ঘরের অধিপতিকে, সেই গ্রহটা কোন ঘরে বসে আছে এবং নবম ঘরে কোন কোন গ্রহ বসে আছে। ধরুন নবমপতি আপনার খুব পজিটিভ স্থানে লগ্নে বসে আছে, কিন্তু নবম ঘরে দেখা গেল রাহু, তো নবমে রাহু কিন্তু মারাত্মক প্রবলেম দেয়। এটা হচ্ছে ব্যাপার। নবমে শনি কিন্তু খুব ভালো, যদি সেই শনি ধরুন হয়তো তাকে একটু দেরিতে ফলাফল দেবে, কিন্তু সে একটা সময়ের পর তাকে যেটা দেবে সেটা তাকে আর ফিরে তাকাতে হয় না। তো এইটা আপনাদেরকে দেখতে হবে যে নবম ঘর, নবমের অধিপতি এবং তার ডিগ্রি, এবং সে উচ্চ আছে না নিচস্থ আছে, তার উপর কোন গ্রহের দৃষ্টি পড়ছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ছোটো ছোটো বিষয় এগুলো দেখতে হবে। দেখলেই কিন্তু আপনারা আপনার ভাগ্য কতটা সাপোর্ট আপনি জীবনে পাবেন, ভাগ্যের সাপোর্ট, সেটা কিন্তু খুব সহজে বের করে নিতে পারবেন। এইটা ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাকে মোটিভেট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।